আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের ক্লাস নেব। তো তোমাদের সাথে গত 2-3 দিন যাবৎ ক্লাস হয় না। আজকে গণিতের জ্যামিতির উপরে ক্লাস নেব। 2টি জ্যামিতির ক্লাস হবে। 2টি জ্যামিতির ক্লাসে তোমাদের পুরো জ্যামিতি বিষয়টা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা প্রথম জ্যামিতি ক্লাসটা দেখব। এটি একটু লম্বা ক্লাস, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। চেষ্টা করবে তোমরা জ্যামিতিগুলো বোঝার। যদি লেখার প্রয়োজন হয় লিখে নিবে সাথে সাথে, আর নয়তো পরে ভিডিওটি দেখে জ্যামিতিগুলো কমপ্লিট করবে। তো চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। তোমাদের সকলকে স্বাগতম। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চতুর্ভুজ। আমরা চতুর্ভুজ নিয়ে শুরুতেই কথা বলবো। দেখো, চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চলো আমরা একটা চিত্র দেখি। দেখো, একটি চিত্র দেখানো হচ্ছে, এটি একটি চতুর্ভুজ। কেন চতুর্ভুজ? কারণ এর 4টি বাহু আছে এবং বাহু 4টি পরস্পরের সাথে যুক্ত আছে। তাহলে এই 4টি বাহু দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, সেই ক্ষেত্রটিকে আমরা চতুর্ভুজ বলছি। চলো দেখি চতুর্ভুজ কত প্রকার, বা তোমাদের বইতে কত প্রকার আলোচনা হয়েছে। চতুর্ভুজের প্রকারভেদটা আসলে অনেক ব্যাপক একটি বিষয়। তোমাদের বইতে যতটুকু আলোচনা হয়েছে ততটুকুর মধ্যে আমরা দেখি চতুর্ভুজটি কত প্রকার। দেখো, চতুর্ভুজের প্রথম যে গুরুত্বপূর্ণ একটি প্রকার সেটি হচ্ছে সামন্তরিক। চতুর্ভুজের একটি প্রকারভেদ হচ্ছে সামন্তরিক। এরপরে আরেকটি প্রকারভেদ হচ্ছে আয়তক্ষেত্র, এগুলো তোমরা জানো। এরপরে আরেকটি হচ্ছে রম্বস, এরপরে হচ্ছে বর্গ, ট্রাপিজিয়াম, আরও একটি প্রকার আছে ঘড়ি। এই 5টি প্রকার যদি তোমরা শেখো, তোমাদের 10ম শ্রেণী পর্যন্ত চতুর্ভুজের প্রকারভেদ কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি পরবর্তীতে বড় পড়াশোনা করো তখন চতুর্ভুজের প্রকারভেদ আরও প্রয়োজন হবে। তো বলো তো, কয় প্রকারের চতুর্ভুজ পেলাম আমরা? মোট 5 প্রকারের চতুর্ভুজ পেলাম। তোমাদের বইতে 4 প্রকারের চতুর্ভুজ দেওয়া আছে। এর মধ্যে সামন্তরিক, আয়ত, রম্বস ও বর্গ, এই 4টির আলোচনা তোমাদের বইতে হয়েছে। ট্রাপিজিয়াম, ঘুড়ি, এটি 8ম শ্রেণীতে গেলে তোমরা পাবে। তো চলো আমরা একটু আঁকাআঁকি করে নিই। আগে আমরা দেখি চাঁদার সাহায্যে কিভাবে কোণগুলো আঁকা যায়। প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। এই 60 ডিগ্রি কোণ দিয়ে পরীক্ষায় প্রচুর আসছে, বিভিন্ন পরীক্ষায়। তো আমরা চাঁদার সাহায্যে কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকে এটি দেখব। এরপরে আমরা দেখব কম্পাসের সাহায্যে কিভাবে কোণ আঁকে। এটি খুব কঠিন একটি বিষয়, স্লাইডে দেখানো। তারপর আমি চেষ্টা করেছি যে তোমাদের সহজভাবে বোঝানোর। তো দেখো, স্লাইডে একটি ইনস্ট্রুমেন্ট এসেছে, জ্যামিতি বক্সের একটি ছোট্ট টুলস। তোমরা কি জানো এর নাম কি? বলো তো এর নাম কি? এটি হচ্ছে চাঁদা। তো তোমরা খাতার মধ্যে একটি চাঁদা নিবে। প্রথমে খাতার উপরে চাঁদা নেওয়ার পরে এই 2টি পয়েন্ট খেয়াল করবে। এখানে দেখো 90 ডিগ্রি যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের দিকে একটু খেয়াল করবে। আর নিচে দেখো 2 লেখা, এই পয়েন্ট দুটিতে তোমরা ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করবে, কারণ আমরা এখান থেকে অ্যাঙ্গেলগুলো আঁকার চেষ্টা করব। তো আমরা এখন এই চাঁদার সাহায্যে কোণ আঁকার চেষ্টা করি। চলো দেখি কিভাবে আঁকে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্ট থেকে আমরা একটা রেখা টানবো এখন। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমরা একটা রেখা টানলাম। রেখা টানার পরে আমরা যেহেতু 60 ডিগ্রি কোণ আঁকবো, দেখো এই পয়েন্টের মধ্যে কোথায় 60 ডিগ্রি কোণ আছে একটু খেয়াল করে দেখো। 60 ডিগ্রি কোণ এই জায়গাতে আছে। তোমরা যদি একটু ভালো করে চাঁদাটা দেখো, উপরের দিকে আছে 120, নিচের দিকে আছে 60, যেই পয়েন্ট মার্কটা দেখানো হচ্ছে। তো আমরা নিচের পার্টটাকে নিয়ে কাউন্ট করব, উপরের পার্টটা নয়। 90 ডিগ্রি থেকে ধীরে 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 নেমে দেখো এই 60 ডিগ্রি পয়েন্টটাকে আমরা মার্ক করলাম। তাহলে এখানে আমরা স্কেল ধরব। তো স্কেল ধরে এই যে পয়েন্টটা আছে, স্কেল ধরে এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখো। এই পয়েন্টটাতে আমরা
যেই পয়েন্টটাতে আমাদের রেখাটা স্টার্ট হয়েছে এবং 60 ডিগ্রি যে পয়েন্ট মার্কটা উঠছে এই বরাবর একটা রেখা আমরা টানব। তো আমরা যদি এইভাবে একটা রেখা টানি, দেখো এখন একটি কোণ উৎপন্ন হয়ে গেছে। তোমরা একটু ভালো করে চাঁদার সাহায্যে দেখো একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটি কিন্তু 60 ডিগ্রি কোণ হয়েছে। দেখো এই যে কোণটি কত ডিগ্রি কোণ পেলাম, চাঁদা সরানোর পরে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোণটা পেয়েছি এটি কিন্তু 60 ডিগ্রি কোণ। তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো? আমি কি আবার একটু দেখাবো যে কীভাবে চাঁদার সাহায্যে আঁকতে হয়। দেখো আমরা প্রথমে চাঁদার সাহায্যে একটি রেখা আঁকবো। একটি রেখা আঁকবো। এই যে আমরা একটি রেখা আঁকছি চাঁদার সাহায্যে। এই রেখাটা তুমি আমি যতটুকু এঁকেছি এরকম না, তুমি আরও পেছনের দিকে নিয়ে ছোটো বড়ো করে আঁকতে পারো, বাট চাঁদার পয়েন্টটা ওই টুতে কিন্তু প্রপারলি ধরতে হবে। এরপরে 60 ডিগ্রি কোণটা কোথায় আছে সেটা খেয়াল করতে হবে এবং সেই বরাবর ধরে আমরা এই 60 ডিগ্রি কোণটা এঁকে ফেলব। তারপরে চাঁদাটি সরিয়ে দেখো এই যে কোণটা এখন আমরা পেয়েছি এটা কত ডিগ্রি কোণ, এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ। তোমাদের বাড়ির একটি ছোট্ট কাজ দিয়ে দিচ্ছি, তোমরা 50 ডিগ্রি কোণ 70 ডিগ্রি কোণ বাসায় আঁকার চেষ্টা করবে। তো এটি আমরা চাঁদার সাহায্যে দেখলাম কিভাবে কোণ আঁকে। চলো আমরা এখন কম্পাসের সাহায্যে দেখি কিভাবে কোণ আঁকে। তো চিত্রে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটি একটি কম্পাসের চিত্র। হ্যাঁ, এই কম্পাসটি ধরার কিছু নিয়ম আছে, খেয়াল রাখতে হবে। এই পোর্শনটা খাতার মধ্যে তোমাকে পুশ করতে হবে। এই পোর্শনটাকে খাতার মধ্যে পুশ করতে হবে, যেই জায়গাতে ধরা দরকার ওই জায়গায় ধরে তোমাদেরকে এটি পুশ করে রাখতে হবে। এই পোর্শনটা হাত দিয়ে ঘোরাতে হবে, আঙুল দিয়ে এই পোর্শনটাকে আমরা ঘোরাবো। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে আমরা কাঠ পেন্সিল সেট করব। তাহলে একটি কম্পাসের আমরা 3টা পার্ট দেখলাম, যেখানে আমরা একটি পোর্শন খাতার মধ্যে আমরা পিন করে রাখবো, আরেকটি আমরা আঙুল দিয়ে ঘোরাবো, আরেকটি পোর্শনে আমরা কাঠ পেন্সিল রাখবো। তো চলো আমরা একটু দেখি কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকা যায়। প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আমাদের খাতার বাম পাশে একটু এঁকে নিই। একটু আগে আমরা এই নিয়মটা দেখেছি কিভাবে আঁকতে হয়। হ্যাঁ, দেখো আমরা আবার একটা রেখা নিলাম এবং ওই 60 ডিগ্রি কোণকে পয়েন্ট মার্ক করলাম। পয়েন্ট মার্ক করার পরে আমরা 60 ডিগ্রি কোণটাকে এঁকে ফেলবো এইভাবে। প্রথমে আমরা 60 ডিগ্রি কোণটাকে এঁকে নিলাম। এভাবে তোমরা 60 ডিগ্রি কোণটাকে খাতার এক পাশে এঁকে নেবে ভালো করে। এরপরে এই কোণটাকে আমরা কম্পাসের সাহায্যে বাইরে কোথাও আঁকবো খাতার পাশে। তো প্রথমে আমরা একটা রেখা নেব, রেখাটির নাম হবে এবি। দেখো প্রথমে আমরা একটি রেখা নেব, রেখাটির নাম হবে এবি। এই এ পয়েন্টে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। খেয়াল করো তোমার কম্পাসের যে পার্টটি খাতার মধ্যে পিন করে রাখতে হবে সেই পার্টটিকে তোমরা এ বিন্দুতে ধরবে। এ বিন্দুতে ধরে এইভাবে তোমরা একটি বৃত্তচাপ আঁকবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও দেখাচ্ছি, এই এ পয়েন্টে যে এ পয়েন্ট আছে এই এ পয়েন্টে তোমরা তোমাদের কম্পাসের যে প্রান্তটি ফিক্সড করতে হবে সেই প্রান্তটি ধরে তারপরে এইভাবে একটি বৃত্তচাপ আঁকবে। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে আঁকতে হবে। এরপরে আমরা এই যে মাপটা আছে খেয়াল করে দেখো, এই মাপটার সমান মাপ নেব কম্পাস ধরে। আবারও দেখাচ্ছি, আমরা যে মাপটা আছে এই মাপটা পরিমাণ একটা মাপ নেব। হ্যাঁ, এখানে ধরব, কম্পাসটা ধরে ঠিক এই পরিমাণ একটা মাপ নিয়ে আমরা আবার একটি বৃত্তচাপ আঁকব। বিষয়টি বোধহয় বুঝতে পেরেছো। তোমাদের এই জায়গাতে কম্পাসটা ধরতে হবে, ঠিক কম্পাসের এই মাপটুকু ধরে এখানে একটি বৃত্তচাপ আঁকতে হবে। হ্যাঁ, বৃত্তচাপ আঁকার পরে আমরা এই যেই পয়েন্টে সেট করেছি সেট বিন্দু দিয়ে আমরা একটি রেখা টানব। রেখা টানার পরে তোমার যে কোণটা আমরা পেয়েছি এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কম্পাসের সাহায্যে কোণ আঁকতে হয়। এটি বাসায় একটু প্র্যাকটিস করবে, যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখি সামন্তরিক। সামন্তরিক নিয়ে একটু কথা বলি। সামন্তরিক কাকে বলে? সামন্তরিক হচ্ছে, এটি বিভিন্ন বইতে বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া আছে। দেখো আমি একটু ছোট করে তোমাদের জন্য তুলেছি। যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে। তোমরা একটু চেষ্টা করবে
এটি মুখস্থ করে রাখা। মনে রাখবে সামন্তরিক কিন্তু একটি চতুর্ভুজ, হ্যাঁ, যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে। চলো আমরা একটা সামন্তরিক আঁকি, আঁকার পরে একটু বোঝার চেষ্টা করি। একটি রেখা নিলাম, এইভাবে বাঁকা করে এর সাথে আরেকটি রেখা নিলাম, ঠিক আরেকটি সমান্তরাল রেখা নিলাম। দেখো নীল কালারের যে দুটি, এই দুটি রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং লাল কালারের যে দুটি, এই দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল। দেখো এখানে আমরা সমান্তরাল বাহুগুলোকে একটু ডিফাইন করার চেষ্টা করেছি। এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু। এখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করব। ভালো করে একটু খেয়াল করো, এটি হচ্ছে সমান্তরাল বাহু, যে দুটি নীল বাহু। আবার এই দুটি বাহু হচ্ছে এই দিক থেকে সমান্তরাল, এবং মনে রাখতে হবে এই বাহু দুটি সমান। আগের বাহু দুটিও সমান ছিল, এই বাহু দুটিও সমান। তাহলে চতুর্ভুজ সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে? সমান এবং সমান্তরাল হবে। আরেকটু খেয়াল করো, এটি হচ্ছে একটি কোণ, ঠিক এর বিপরীত কোণ হচ্ছে ওই যে দেখাচ্ছি আমরা, বিপরীত কোণ হচ্ছে উল্টো দিকের যে কোণটা আছে। এই দুটি বিপরীত কোণ, এবং মনে রাখবে সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়ে থাকে। তাহলে এই দুটি কোণ কিন্তু সমান। আবার দেখো এই দুটো আবার হচ্ছে পরস্পর বিপরীত কোণ, এই বিপরীত কোণ দুটিও কিন্তু সমান হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকবে এবং সমান, বিপরীত কোণগুলো কি থাকবে? সমান থাকবে এবং সমান্তরাল থাকবে। দেখো এবার আমরা একটি কর্ণ আঁকলাম। মনে রাখবে এই কর্ণ একটি সামন্তরিকের মধ্যে দুইটা ত্রিভুজ উৎপন্ন করে। একটি কর্ণ আঁকলাম, আবার আরও একটি কর্ণ আঁকলাম। এই কর্ণ দুটা পরস্পরকে সমানভাবে বিভক্ত করে ফেলেছে, সমান অংশে ভাগ করেছে। আমি আবার একটু দেখাচ্ছি। দেখো আমরা একটি কর্ণ আঁকলাম, এই কর্ণ কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি করেছে। আবার আরেকটা কর্ণ আঁকলাম, এই দুইটা কর্ণ পরস্পরকে সমান দুটি ভাগে ভাগ করে ফেলেছে। তো এই হচ্ছে একটি সামন্তরিকের চিত্র। চলো আমরা দেখি সামন্তরিকের কি কি বৈশিষ্ট্য আছে। দেখো সামন্তরিকের প্রথম যে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সামন্তরিকের প্রত্যেক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। মাথায় রাখতে হবে সামন্তরিকের প্রত্যেক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। এরপর হচ্ছে সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। দেখো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে কর্ণদ্বয় বানানটা ভুল আছে, আমি এটি টাইপ করতে পারি না, তোমরা একটু কারেকশন করে নিও। দয়ের নিচে একটা ব আছে। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিতের নিচে দয়ের নিচে একটা ব আছে। এরপরে 4 নম্বর দেখো সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এটি তোমরা সামন্তরিকের বৈশিষ্ট্যে যদি আসে তাহলে দিবে না। যদি তোমাদের পরীক্ষা ম্যাক্সিমাম সময় সামন্তরিকের 3টি বৈশিষ্ট্য চায়, প্রথম 3টি বৈশিষ্ট্য দেবে। 4 নম্বরটা তোমাদের শেখার জন্য। যদি 5টা বৈশিষ্ট্য চায় সেক্ষেত্রে তোমরা এই 4 এবং 5 দেবে, এছাড়া প্রথম 3টা বৈশিষ্ট্য অবশ্যই দিবে। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা একটু মুখস্থ করে রাখবে, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। সামন্তরিকের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে। তোমরা একটু ঠিক করে নাও, এটি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা গুণ হবে না, টাইপে ভুল এসেছে, এটি হবে যোগ প্রস্থ। তো আশা করি সামন্তরিকের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি এখন বুঝতে সমস্যা, পরবর্তীতে আবার দেখে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবে ইনশাআল্লাহ। চলো আমরা সামন্তরিক আঁকার চেষ্টা করি। পরীক্ষা এভাবে আসে, সামন্তরিকের একটি কোণ 60 ডিগ্রি, সামন্তরিকটি আঁকো। তো এরকম যদি একটি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সামন্তরিকটি আঁকবো চলো একটু দেখে নিই। প্রথমে আমরা একটি খাতার ডান পাশে একটি রেখা নিলাম, বড় একটি রেখা নিলাম, সাথে ছোট একটি রেখা নিলাম, কারণ সামন্তরিকের যে বিপরীত বাহুগুলো থাকে সেগুলো কিন্তু একটি আরেকটি থেকে একটু ছোট বড় হয়, সমান হয় না। তো আমরা যে 60 ডিগ্রি কোণটা আছে, 60 ডিগ্রি কোণটা আমরা আঁকবো চাঁদার সাহায্যে। এখানে আমরা চাঁদা দেখাবো না, এটি আমরা রোটেট করে এঁকেছি, এটা 60 ডিগ্রি কোণে এখানে হয়েছে। তোমরা একটু মাথায় রাখবে এখানে যে কোণটা আমরা আঁকবো এটি 70 ডিগ্রি কোণ। তো আমরা যে কোণটা আঁকলাম
এখানে দেখো চাঁদার সাহায্যে তোমরা এই কোণটা আঁকবে। একটু আগে আমরা চাঁদার সাহায্যে কোণ আঁকা শিখিয়েছি। এটা 70 ডিগ্রি একটা কোণ তোমরা এঁকে নেবে। তো আশা করি তোমরা এই কোণটা আঁকতে পারবে। এরপরে তোমরা যে কোনো একটি রেখা নেবে, যে কোনো একটি রেখা নেবে, রেখাটির নাম হবে এবি। এরপরে এই রেখার এ পয়েন্টে তোমরা কম্পাস ধরবে। এই পয়েন্টে তোমরা কি ধরবে? কম্পাস ধরে একটি বৃত্তচাপ আঁকবে এইভাবে। কম্পাস ধরে একটি বৃত্তচাপ আঁকবে এইভাবে। আঁকার পরে তোমরা আরেকটি বৃত্তচাপ আঁকবে। ওই যে 70 ডিগ্রি কোণ করে আমরা যেভাবে এঁকেছিলাম, একটু আগে আমরা দেখিয়েছি কিভাবে কোণগুলো আঁকতে হয়, সেভাবে আঁকবে। 60 ডিগ্রি কোণ আঁকবে। তো এই 70 ডিগ্রি কোণটা এঁকে ফেললাম আমরা। তোমরা এইভাবে চাঁদার সাহায্যে এবং কম্পাসের সাহায্যে 70 ডিগ্রি কোণটা এঁকে নেবে। এটা আমরা দেখিয়েছি এখানে, এই জন্য স্লাইডে আর চাঁদা এনে আমি দেখাইনি। আশা করি তোমরা এটি পারবে। তো আমরা যখন এই পর্যন্ত এঁকে ফেললাম, এখন আমরা কি করব? সি বিন্দুতে, খেয়াল করো, সি বিন্দুতে আমাদের কম্পাসটাকে ফিক্সড করব। ফিক্সড করার পরে সি বিন্দুতে আমাদের কম্পাসটাকে ফিক্সড করার পরে আমরা এইভাবে একটি বৃত্তচাপ আঁকবো। দেখো, সি বিন্দুতে আমরা কম্পাসটা ধরে এইভাবে একটি বৃত্তচাপ আঁকবো। আবার দেখাচ্ছি, সি বিন্দুতে আমরা আমাদের কম্পাসটা ধরে এইভাবে একটি বৃত্তচাপ আঁকবো। এবার আমাদের কম্পাসটা আমরা বি বিন্দুতে সেট করব। কোথায় সেট করব? বি বিন্দুতে। বি বিন্দুতে সেট করার পরে আমরা এইভাবে আর একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে একবার সি বিন্দুতে ধরে একটি বৃত্তচাপ আঁকবো। মনে রাখবে, এই বৃত্তচাপ দুটি মাপ নিয়ে নিতে হবে। আমি যখন সি বিন্দু থেকে বৃত্তচাপ আঁকবো তখন এ বি এর সমান মাপ নিয়ে নেব। আমি আবার বলছি, সি বিন্দু থেকে যখন আমরা বৃত্তচাপ আঁকবো তখন এ বি এর সমান ব্যাসার্ধ বা মাপ নিয়ে তারপরে আমরা এইভাবে একটি বৃত্তচাপ আঁকবো। আবার যখন বি বিন্দুতে ধরে আমরা বৃত্তচাপ আঁকবো তখন এসি এর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তারপরে আমরা এইভাবে একটি বৃত্তচাপ আঁকবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। একটু কঠিন হলেও কিন্তু আঁকা যাবে। দেখো, আমি আবার একটু রিপিট করছি প্রথম থেকে। আমরা যে কোনো রেখা এবি নেব। এবি নেওয়ার পরে এ বিন্দুতে কম্পাস ধরে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। এবার আরেকটি বৃত্তচাপ আঁকবো। এইখানে এই মাপটা হবে ওই যে 70 ডিগ্রি যে কোণটা আছে ওখান থেকে আমরা মাপ নিয়ে আসবো। এটা আমরা আগের স্লাইডে দেখিয়েছি কিভাবে মাপটা নিতে হয়। হ্যাঁ, এরপরে আমরা এই এসি রেখাটা টেনে দেব ওই ছেদ বিন্দু দিয়ে। তাহলে আমরা যে এসি রেখাটা পেয়েছি, দেখো এখন যে কোণটা তৈরি করেছে এইটাই কিন্তু আমাদের 70 ডিগ্রি কোণ। এখন আমরা আমাদের কম্পাসটা কোথায় ধরবো? সি বিন্দুতে ধরবো। বাট আগে আমরা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে নেব। এ থেকে বি এর সমান কম্পাসে তোমরা মাপ নিয়ে কম্পাসটা সি বিন্দুতে সেট করো। সেট করার পরে এই বৃত্তচাপটা আঁকো সি বিন্দুতে ধরে। আবার তোমরা কি করবা? এসি এর পরিমাণ মাপ নিবে। এসি এর পরিমাণ মাপ নিয়ে কম্পাসটা বি বিন্দুতে ধরবে। বি বিন্দুতে ধরে আবার একটি বৃত্তচাপ আঁকবে। দেখো, এই বৃত্তচাপটা একটি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব? সি থেকে এই ছেদ বিন্দুকে যোগ করে দেব। আবার বি থেকেও এই ছেদ বিন্দুটাকে আমরা কি করব? যোগ করে দেব। যোগ করার পরে আমরা দেখো আমাদের সামন্তরিকটি কিন্তু পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের সামন্তরিক। আশা করি তোমরা সামন্তরিকটি আঁকতে পারবে। ভালো করে একটু দেখে অবশ্যই এটি প্র্যাকটিস করবে। পরীক্ষায় কিন্তু প্রচুর আসে এবং এটি পরবর্তীতে তোমাদের প্রচুর কাজে লাগবে। চলো আমরা আরেকটি সামন্তরিক দেখি, যেটি 60 ডিগ্রি সামন্তরিক। ঠিক একই প্রক্রিয়ায় আরেকটি সামন্তরিক দেখো, এটি 50 ডিগ্রি সামন্তরিক। তো এই সামন্তরিক দুটি বাড়ির কাজ দেওয়া হলো তোমাদের জন্য, যে একটি 60 ডিগ্রি আরেকটি হচ্ছে 50 ডিগ্রি। অবশ্যই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই দুটি বাড়ির কাজ কমপ্লিট করবে, কারণ পরীক্ষায় সামন্তরিক কিন্তু প্রচুর আসে। চলো আমরা এবার আয়তক্ষেত্রটা একটু শিখব। আয়তক্ষেত্র কাকে বলে? দেখো, যে চতুর্ভুজের 4 কোণ সমকোণ বা 90 ডিগ্রি,
যে চতুর্ভুজের 4টি কোণেই কি থাকবে, সমকোণ থাকবে বা 90 ডিগ্রি থাকবে, কিন্তু 4 বাহু সমান থাকবে না, তাকে আয়তক্ষেত্র বলবো। 4 বাহু সমান থাকলে কিন্তু সেটি হয়ে যাবে বর্গক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের 4 কোণ সমকোণ বা 90 ডিগ্রি কিন্তু 4 বাহু কি থাকবে না, সমান থাকবে না, তাকে আয়তক্ষেত্র বলে। আশা করি এই সংজ্ঞাটি তোমরা বুঝতে পেরেছ, মুখস্থ করে রাখবে। চলো আমরা একটু আয়তক্ষেত্র আঁকার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো, আমরা একটি রেখা, যে কোনো একটি রেখা নেব, একটি রেখা নিলাম এবং এর সমান্তরাল আরেকটি রেখা নিলাম, এটা সোজা উপরের দিকে হবে। এরপরে দেখো, এটিকে আমরা যোগ করে দিলাম। এটি কিন্তু বর্গক্ষেত্রের কাছাকাছি, কোনো রেখা কিন্তু বাঁকা নেই। দেখো, সবগুলোর কোণ 90 ডিগ্রি। এই কোণটার দিকে তাকাও, এই কোণটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রি থাকার কারণেই কিন্তু এটি কি হয়ে গেছে, এটি আয়তক্ষেত্র হয়েছে। যদি 90 ডিগ্রি না থাকতো তাহলে এটি একটি সামান্তরিক হয়ে যেত। আর এখানে যে বাহুগুলো আছে, এই বাহুগুলো সবগুলো যদি সমান থাকতো আর কোণগুলো যদি 90 ডিগ্রি হতো তাহলে সেটি বর্গক্ষেত্র হবে। চলো আমরা একটু দেখি এর কোন কোন বাহুগুলো কেমন। দেখো, এই যে দুটি বাহু আমরা দেখাচ্ছি, এই বাহু দুটি হচ্ছে সমান্তরাল বাহু, পরস্পর সমান্তরাল এবং সমান। আবার এই যে দুটি বাহু দেখতে পাচ্ছ, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল বাহু। চলো আমরা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য একটু দেখে নিই। আয়তক্ষেত্রের প্রথম যে বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আয়তক্ষেত্রের প্রত্যেক কোণ কী হবে, 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে। তোমরা জানো 90 ডিগ্রি কোণটাকে মূলত সমকোণ বলা হয়। এরপরে 2 নম্বর যেটা, আয়তক্ষেত্রের প্রত্যেক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে। 3 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হবে। এখানে দয় বানানটা ভুল আছে, এখানে দয়ের নিচে ব হবে, আমি টাইপ করতে পারি না, আগেই বলেছি, তোমার বানানটা একটু কারেকশন করে নেবা। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি হবে, সমান হবে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো মনে রাখবে, পরীক্ষায় যদি তোমাদের 3টি আসে, প্রথম 3টি দেবে, 4টি আসলে চতুর্থ নাম্বারটা দেবে। বাট 5, 6 আমি একটু তোমাদের শেখার জন্য দিয়ে রেখেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এটি ঠিক সামান্তরিকের মতো আমাদের মুখস্থ রাখতে হবে। যখন তোমরা 6, 7, 8-এ পড়বা খুব দরকার হবে এগুলো। এরপরে দেখো 6 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। অবশ্যই কারেকশন করো, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে এটি গুণ হবে না, যোগ হবে। তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য তোমরা পেয়েছো, 6টা বৈশিষ্ট্য আছে। সাধারণত পরীক্ষায় 3টা আসে, প্রথম 3টা তোমরা দিয়ে দেবে। চলো আমরা একটু পরীক্ষায় কিভাবে আসে দেখে নিই। একটি আয়তের ভূমি দেওয়া থাকে 5 সেন্টিমিটার ও উচ্চতা দেওয়া থাকে 4 সেন্টিমিটার। আয়তটি আঁকো। এরকম ভূমি বিভিন্ন সেন্টিমিটার আকারে দেওয়া থাকবে এবং উচ্চতা দেওয়া থাকে, সেটি 5 দেওয়া থাকতে পারে, 6 দেওয়া থাকতে পারে। বিভিন্ন ভূমি এবং উচ্চতার বিভিন্ন মাপ দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করবে বা আঁকবে। চলো আমরা দেখি এখানে কিভাবে একটু আঁকি, সমাধান করি। আমরা প্রথমে ভূমি নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে এটি খাতার বাম দিকে তোমরা নিবা। এরপরে আমরা কি নিলাম, উচ্চতা নিলাম 4 সেন্টিমিটার। খাতার বাম দিকে এটি আমরা একটু নিয়ে রাখলাম। হ্যাঁ, নিয়ে রাখার পরে আমরা যে কোনো রেখা নেব, যে কোনো রেখা নিয়ে এই রেখার নাম দেব এবি। আশা করি তোমরা এটি আঁকতে পারবে। দেখো, আমরা যে কোনো রেখা নেব, রেখাটির নাম হবে এবি। এই এবি কিন্তু ওই যে দেখো 5 সেন্টিমিটার, ওই 5 সেন্টিমিটার সমান করে নিতে হবে। কথাটা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, আবার একটু বলছি। আমরা আমাদের যে কম্পাসটা আছে, সেই কম্পাস থেকে 5 সেন্টিমিটার মাপ নেব। মাপ নেওয়ার পরে আমরা এই এবি রেখাটাকে এঁকে নেব। বুঝতে পেরেছো আশা করি। এবার
আমরা একটা কাজ করব, এটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন যেটা শিখবে, এটা তোমাদের প্রচুর কাজে লাগবে। আমরা 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে এটি একটু এখন বোঝার চেষ্টা করব সকলে মিলে। দেখো বোঝো কি না। প্রথমে তোমার কম্পাসটিকে তোমরা এই বিন্দুতে ধরো। যদি খাতা কলম থাকে কারো একটু দেখার চেষ্টা করো, অথবা পরে তোমরা এটা একা একা চেষ্টা করবে লেকচারটা শুনে। এই বিন্দুতে কম্পাসটিকে ধরে একটি যে কোনো মাপের বৃত্তচাপ আঁকো। দেখো বৃত্তচাপটা হবে যে কোনো মাপের, এভাবে তুমি বৃত্তচাপটি আঁকো। হ্যাঁ, আঁকার পরে কি করবা, তোমার কম্পাসটাকে এই যে বৃত্তচাপটা এসেছে এবি রেখার যেখানে সেট করেছে সেখানে ধরো, ধরে আরেকটি বৃত্তচাপ এইভাবে আঁকো। তুমি কি বুঝতে পেরেছো যে কোথা থেকে তোমার কম্পাসটা ধরে এটা আঁকতে হবে? আমার মনে হয় বুঝতে পেরেছো। আমি আবার একটু দেখাচ্ছি। প্রথমে তুমি এ বিন্দু, ঠিক এ পয়েন্টে তোমার কম্পাসটিকে ধরে তুমি এইভাবে কি করবে, বৃত্তচাপটি আঁকবে। আঁকার পরে তোমার কম্পাসটা কোথায় ধরবে, কম্পাসটা ঠিক এবির যে বিন্দুতে তোমার ব্যাসার্ধটা সেট করেছে ওখানে ধরে আরেকটি বৃত্তচাপ আঁকবে। বুঝতে পেরেছো এইটুক? আচ্ছা, এরপরে দেখো যে বিন্দুতে সেট করেছে কম্পাসটা ঠিক ওই বিন্দুতে সেট করো। সেট করার পরে তুমি আরেকটি বৃত্তচাপ আঁকো। এভাবে আঁকলেই তোমার এখানে সেট করবে। আমি আবার বলছি, কম্পাসটি তুমি কোথায় সেট করবে, দেখো যেই বিন্দুতে সেট করেছে এই সেট বিন্দু থেকে কম্পাসটাকে ধরে আরেকটি বৃত্তচাপ আঁকবে। দুইটি বৃত্তচাপ হয়ে গেল। এখন যেটা করতে হবে, যে কোনো একটি সেট বিন্দুতে ধরো, দুইটা সেট বিন্দু আছে, দেখো দুইটা সেট বিন্দু পেয়েছি আমরা, যে কোনো একটা সেট বিন্দুতে ধরে আমরা এরকম একটা বৃত্তচাপ আঁকবো। এইটা অবশ্য শেষের যে সেট বিন্দুটা আছে এই শেষের সেট বিন্দুতে ধরে আমরা এইভাবে উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকবো। এরপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো এই নিচের সেট বিন্দু থেকে। তাহলে এখন যে তৃতীয় বিন্দুটা, সেট বিন্দুটা পেয়েছি, এই দুটা কিভাবে আসছে বুঝতে পেরেছ? আবার একটু ধরে দেখাই। তুমি এই যে লাস্ট যে সেট বিন্দুটা আসছে এখান থেকে ধরে একটি বৃত্তচাপ আঁকো। এরপরে আর একটা আঁকো এই নিচের সেট বিন্দুটা থেকে। এই দুই সেট বিন্দু থেকে তুমি তৃতীয় একটা সেট বিন্দু পেয়েছো। এটি আমাদের দরকার ছিল। এটাকে গণিতের ভাষায় 5 টান বলা হয়। কয় টান? 5 টান। দেখো এই হচ্ছে 1 টান, এই হচ্ছে 2 টান, এই হচ্ছে 3 টান, এই হচ্ছে 4 টান, এই হচ্ছে 5 টান। এই 5 টানের তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পয়েন্ট মার্ক, কোথায় কম্পাসটা ধরবে আর কিভাবে বৃত্তচাপটা আঁকবে। এটি তোমাদের প্রচুর কাজে লাগবে 6, 7, 8, 9, 10-এ। সুতরাং 5-এ থাকতে এটি শিখে নেবে। এটি অনেক শিক্ষার্থী কী করে, এই 5 টান না দিয়ে লম্ব আঁকার চেষ্টা করে, কিন্তু তোমরা আশা করি আঁকতে পারবে। যদি কেউ না পারো অবশ্যই আমাকে জানাবে, পরবর্তীতে আমি আবার এই লেকচারটাকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করবে। এখানে হাত দিয়ে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি আসলে অত হাই পারফরমেন্সের পাওয়ার পয়েন্টের কাজ পারি না। চেষ্টা করেছি যতটুকু তোমাদের জন্য আঁকার। যখন তোমার এই 5টি টান দেওয়া শেষ হবে তখন আমরা কি করব, এই যে বিন্দুটা আছে দেখো, এই বিন্দু থেকে ওই তৃতীয় সেট বিন্দু দিয়ে আমরা একটি লম্ব এঁকে ফেলব। এখন যে জিনিসটা আমরা আঁকতে পেরেছি এটি হচ্ছে আমাদের লম্ব। চলো এর নাম দিলাম এসি। তো এখন এই যে এসি যে তুমি এঁকেছো কতটুকু লম্বা আঁকবা, এটি হবে 4 সেন্টিমিটার। হ্যাঁ, এর দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার, কারণ তুমি জানো এটি হচ্ছে উচ্চতা। তো এবি ছিল 5 সেন্টিমিটার, এসি কতটুকু হলো? এসি হলো 4 সেন্টিমিটার। বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা কি করব, আমাদের বাকি কাজটুকু কমপ্লিট করব। আমরা এবি এর সমান এখন একটা ব্যাসার্ধ নেব। হ্যাঁ, আমরা এবি এর সমান ব্যাসার্ধ, তোমার কম্পাসটা ঠিক এবি এর উপরে ধরে এবি পরিমাণ মাপ নিয়ে সি বিন্দুতে তোমার কম্পাসটাকে ধরো, সি বিন্দুতে ধরো, ধরে এইভাবে একটি বৃত্তচাপ আঁকো সি বিন্দুতে ধরে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এ বিন্দুর সমান মাপ নিয়ে, এ এবং বি এর পরিমাণ মাপ নিয়ে কম্পাসটাকে ঠিক সি বিন্দুতে সেট করে এইভাবে একটি বৃত্তচাপ আঁকো। এরপরে যেটা করবে সেটা হচ্ছে এসি পরিমাণ মাপ নাও, এসি পরিমাণ মাপ ব্যাসার্ধ নাও,
নেওয়ার পরে তোমার কম্পাসটাকে বি বিন্দুতে সেট করো। আমি আবার বলছি, এসি পরিমাণ মাপ নাও, মাপ নেওয়ার পরে তোমার কম্পাসটাকে বি বিন্দুতে সেট করো। সেট করার পরে এইভাবে আরেকটি বৃত্তচাপ আঁকো। তাহলে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকলাম, সি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দ্বয় কিন্তু একটি বিন্দুতে সেট করেছে। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে বি থেকে এই সেট বিন্দুটা যোগ করে দিবা এবং সি থেকে তুমি এই সেট বিন্দুটা যোগ করে দিবা। যোগ করার পরে তুমি যেই দেখো যে জিনিসটা পেয়েছো, এটি হচ্ছে তোমাদের নির্দিষ্ট আয়ত যেটি পরীক্ষায় চেয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। একটু কঠিন হলেও এঁকে ফেলবা, তোমরা পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এইভাবে যদি আঁকো আশা করছি আমরা পুরোপুরি নম্বর পরীক্ষায় পাবো। এখানে এটা আঁকার সাথে আরও হয়তো 2-3টা বৈশিষ্ট্য আসে, তোমরা সেগুলো দিয়ে দিবা। এটি আঁকতে পেরেছো। আরও একটি হয়তো চিত্র আছে, আমরা একটু দেখি চলো। একটি আয়তের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার ও উচ্চতা 8 সেন্টিমিটার। আয়তটি আঁকো। এটা সমাধান দেখো, চলো আমরা একটু আঁকি। এবার কিন্তু ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। দেখো আমরা ভূমিটা নিলাম, এবার কিন্তু উচ্চতা বড় হয়ে গেছে। ভূমি নিলাম 6 সেন্টিমিটার, হ্যাঁ, উচ্চতা নিলাম 8 সেন্টিমিটার। এই উচ্চতাটা ঠিক 8 সেন্টিমিটার হবে না, এটা 4 সেন্টিমিটার হবে। আমার টাইপে ভুল আসছে, তোমরা এটাকে 4 সেন্টিমিটার করো। দেখো আমি এখানে ঠিক করেছি, কিন্তু ওই জায়গায় আমার হয়তো টাইপটাতে ভুল আসছে। তাহলে 6 এবং 4 নিয়ে আমরা ঠিক আগের মতো আঁকার চেষ্টা করব। আমরা কি করব, প্রথমেই কম্পাসে 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে একটি রেখা নেব যার নাম হচ্ছে এবি। বুঝতে পেরেছেন নাম কি হবে? এবি। এই এবির পরিমাপটা হবে 6 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কি করব, আবার সেই পদ্ধতিতে 5 টান দিয়ে লম্ব কিন্তু আঁকবো। 5 টান এই বিন্দুতে সেট করে আমরা প্রথম ব্যাসার্ধ নিলাম, এরপরে আমরা দ্বিতীয় ব্যাসার্ধ নিলাম, হ্যাঁ, এরপরে আমরা তৃতীয় ব্যাসার্ধ নিলাম, এরপরে আমরা আমাদের আরও একটি ব্যাসার্ধ, দুই দিক থেকে দুটি ব্যাসার্ধ নিয়ে আমরা সেই 5 টান দিলাম। এই 5 টান দেওয়া অবশ্যই তোমাদের শিখতে হবে, প্রত্যেকের চেষ্টা করবে আজকে বাসায় বেশি বেশি কমপ্লিট করার জন্য। এরপরে আমরা কি করব, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা এটিকে আঁকার চেষ্টা করলাম, হ্যাঁ, এসি। দেখো আবার এসি পরিমাণ এঁকে ফেললাম। এই এসি হচ্ছে 4 সেন্টিমিটার হবে এসির দৈর্ঘ্য। আবার আমরা কি করব, এবি এর পরিমাণ ব্যাসার্ধ নেব কম্পাস দিয়ে। এবি এর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে আমাদের কম্পাসটা ধরব। ধরে আমরা কি করব, এইভাবে একটি ব্যাসার্ধ আঁকার চেষ্টা করব। হ্যাঁ, আবার দেখো আমি কি বললাম, এবি সমান ব্যাসার্ধ নেব। নেওয়ার পরে আমরা কম্পাসটিকে সি বিন্দুতে সেট করব। সি বিন্দুতে সেট করব। সেট করে আমরা এইভাবে একটি বৃত্তচাপ আঁকব। হ্যাঁ, এরপরে আমরা কম্পাসটিকে বি বিন্দুতে সেট করব। তবে তার আগে আমাদের যেটা করতে হবে, এসি পরিমাণ মাপ নিয়ে নিতে হবে। কি পরিমাণ মাপ নিতে হবে? এসি পরিমাণ মাপ নিতে হবে। এসি পরিমাণ মাপ নিয়ে আমরা কম্পাসটাকে বি বিন্দুতে সেট করব। বি বিন্দু থেকে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকব। এই রকম বিষয়টি আশা করি বুঝতে পেরেছ যে বৃত্তচাপগুলো আমরা কোথা থেকে নিয়েছি। এখন তোমরা বাকি কাজটুকু পারবে। বি থেকে তোমরা এটাকে কি করবা, যুক্ত করে দেবা সেট বিন্দুকে, এবং সি থেকে তোমরা এই সেট বিন্দুটাকে যুক্ত করে দিলে দেখো আমরা এখন আমাদের নির্দিষ্ট আয়তক্ষেত্র কিন্তু পেয়ে গেছি, যার ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। একটি কিন্তু এরকম আয়ত অথবা সামান্তরিক প্রত্যেক পরীক্ষায় থাকে। আশা করি তোমরা এটি পারবে ইনশাআল্লাহ। চলো তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেই। একটি আয়তের ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এটি তোমরা বাসায় আঁকার চেষ্টা করবে। একে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন স্যার আমরা আঁকতে পেরেছি, অথবা কোথায় যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই একটু জানাবে। হ্যাঁ, তোমাদের মন্তব্যগুলো খুব একটি পাই না, এজন্য ক্লাসের প্রতি কিন্তু আগ্রহ একেবারেই হারিয়ে ফেলছি আমি। এরপরে দেখো আরও দুটি কাজ দিলাম। একটি আয়ত ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এটি 1 আর 2 একই রকম হয়ে গেছে, তোমরা একটু চেঞ্জ করে নেবা। একটি আয়তের ভূমি 8 সেন্টিমিটার, 3 নম্বরটা হচ্ছে উচ্চতা 5 সেন্টিমিটার। এই 3টি ভিন্ন ভিন্ন মাপ নিয়ে তোমরা বাসায় মোট 5টি বাড়ির কাজ দিলাম। অবশ্যই 5টা বাড়ির কাজ কমপ্লিট করবে ইনশাআল্লাহ। দেখো এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপর আমি তোমাদের জন্য করেছি। কিভাবে একটি চতুর্ভুজকে ভিন্ন ভিন্ন
চতুর্ভুজে রূপান্তরিত করা যায়। ভিন্ন বানানটা একটু ভুল আসছে, একটু দেখে নিও। ভিন্ন ভিন্ন দেখো, একটা চতুর্ভুজ আঁকবো, সেখান থেকে এই চতুর্ভুজগুলো কেন কিভাবে চেঞ্জ হয় আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো আমি একটি রেখা নিলাম, আরেকটি রেখা নিলাম, আরেকটি রেখা নিলাম, আরেকটি রেখা নিলাম, এটি কিন্তু একটি চতুর্ভুজ হয়ে গেল, এটি সামন্তরিক হয়ে গেল। দেখো সামন্তরিক থেকে এটি আস্তে আস্তে আয়ত হচ্ছে, কিভাবে হচ্ছে একটু খেয়াল করো। সামন্তরিকের কটা নিচে চলে গেছে সম্ভবত। দেখো এই রেখা দুটা সোজা হয়ে যাবে, সোজা হয়ে গিয়ে মাথার উপরে উঠলেই এটি কি হয়ে গেল, আয়তক্ষেত্র। দেখো এই ক্ষেত্রর আরেকটা বর্ডার নিচে চলে গেছে। তাহলে আমরা আবার একটু দেখি, আমরা প্রথমে একটি সামন্তরিক আঁকব। দেখো এটি হচ্ছে একটি সামন্তরিক, সামন্তরিক। এবার সামন্তরিকের সমান্তরাল এই বাহুটা সমান হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটি 90 ডিগ্রি হয়ে গেল। এবার এই দিকেরটা 90 ডিগ্রি হচ্ছে, এটিও 90 ডিগ্রি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। সোজা হয়ে যাওয়ার পরে এটা যুক্ত হয়ে গেলে কিন্তু এটা আয়তক্ষেত্র হয়ে গেল। দেখো কীভাবে আমরা একটা সামন্তরিক থেকে আয়তক্ষেত্র পেয়ে গেলাম। হ্যাঁ, বাহু দৈর্ঘ্য কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু বাঁকা রেখাটাকে সোজা করে দিয়েছি, আয়তক্ষেত্র হচ্ছে। এখানে সবগুলো কোণ কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। দেখো আয়তক্ষেত্র থেকে তুমি এখন বর্গক্ষেত্র আঁকবে, কীভাবে আঁকবে একটু খেয়াল করো। দেখো এই রেখাটা একটু বড় হয়ে যাবে, কার সমান হবে, একদম আগের যে নিচের যে রেখাটা ছিল এই রেখাটার সমান হয়ে যাবে। বড় বলতে সবগুলো রেখা যেহেতু সমান করতে হবে, এই সমান্তরাল রেখাগুলো সবগুলো বড় করে ফেলতে হবে, এক সাইজ হবে। এই রেখাটা যেহেতু ছোট ছিল, এটাকে এই যে ভার্টিক্যাল লাইনটা আছে এর মতো করে ফেললাম। এই লাইনটাও কিন্তু একটু বড় হবে। হ্যাঁ, দেখো এখন সবগুলো রেখা কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমরা সামন্তরিক থেকে আয়ত আঁকলাম, আয়ত থেকে বর্গ আঁকলাম, এখন বর্গ থেকে রম্বসে চলে যাব। তোমরা জানো রম্বসের সবগুলো বাহু সমান থাকে। রম্বস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে পড়াশোনা করব, রম্বস, বৃত্ত, হ্যাঁ, বর্গ, এই তিনটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখো এখন যদি এই যে বর্গটা আছে, এই বর্গের বাহুগুলো যদি একটু চেঞ্জ করে দিই, তাহলেই কিন্তু কি হয়ে যাবে, সেটা রম্বস হয়ে যাবে। দেখো সাইজ কিন্তু রেখার সাইজ সমান থাকবে, একটুখানি সমান্তরাল হয়ে যাচ্ছে, এটা গেল বাঁকা হয়ে গেল। এখন এইটা একটু বাঁকা হবে, দেখো বাঁকা হয়ে যাওয়ার পরে এখন এই রেখাটা এখানে যুক্ত হওয়ার পরে এখন যেটা তৈরি হয়েছে এর নামই কিন্তু রম্বস। তাহলে দেখো রম্বস পেলাম আমরা। প্রথমে সামন্তরিক থেকে আমরা আয়ত পেলাম, আয়ত থেকে বর্গ পেলাম, বর্গ থেকে এখন রম্বস পেলাম। অর্থাৎ চতুর্ভুজ কিন্তু বিভিন্ন রূপ ও ভেদের মধ্যে আছে, সবই চতুর্ভুজ, শুধু বাহুগুলো আর কোণগুলোকে একটু পরিবর্তন করে আমরা এরকম বিভিন্ন চতুর্ভুজে রূপান্তরিত করতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আমাদের বাকি যে অংশটুকু আছে সেটি কমপ্লিট করব। আমাদের মোটের উপরে অল্প কয়েকটি জ্যামিতি শিখতে হবে। হ্যাঁ, তার মধ্যে সামন্তরিক আছে, আয়ত আছে, এরপরে তোমার রম্বস আছে, বৃত্ত আছে, বর্গ আছে। এই কটি পরীক্ষায় আসে। আজকে আমরা 2টি কমপ্লিট করেছি, বাকি 3টা ইনশাআল্লাহ পরের দিন কমপ্লিট করে ফেলব। তো সকলকে ধন্যবাদ। আর শোনো, বাসায় থাকবে, অবশ্যই পড়াশোনাগুলো কমপ্লিট করবে। আরিফ স্যার ইংরেজি ক্লাস নিচ্ছে, তার ক্লাসগুলো কমপ্লিট করবে। আমি গণিত এবং বিজ্ঞান নিচ্ছি, সেটি কমপ্লিট করবে। আর বাসায় বাংলা, সমাজ, ধর্ম, এই 3টে ক্লাস তোমরা কন্টিনিউ করতে থাকবে। আমি আশা করছি গণিত ক্লাস এবং বিজ্ঞান ক্লাস তোমাদের স্লাইডের মাধ্যমে শেষ করে দিতে পারবো অল্প সময়ের মধ্যেই। এটি আমি আমার দায়িত্বে শেষ করব, তোমরা তোমাদের দায়িত্বে বাসায় কমপ্লিট করবে ইনশাআল্লাহ। কোনো অবস্থাতেই বের হবে না, বাবা মাকে খুব বেশি বিরক্ত করবে না। আর ক্লাসগুলো যদি ভালো না লাগে সেটিও জানাবে, আমরা বন্ধ করে দেবো ক্লাস। আর ভালো লাগলে একটু আমাদেরকে ইনফর্ম করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।